ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। চলুন, একদম দেরি করে ফেলেছি, তো আমি চাই না হাবিজাবি কথা বলে আর সময় নষ্ট করতে। চলুন একদম সরাসরি, আজকে আমাদের দুইটা ঘটনা আছে। দুইটা ঘটনার প্রথম ঘটনাটা শুরু করছি। আমাদের যে প্রথম ঘটনাটা, ওটা লিখে পাঠিয়েছে শরীয়তপুর থেকে আবিদ নামের একজন। আবিদ তার নিজের আপন মামার কাছ থেকে এই ঘটনাটা শুনেছে, যেটা তার নিজের পরিবার এবং তার নানা বাড়ির সাথে অনেকটাই কানেক্টেড। আর এইটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যেটা তার পরিবারের সাথেই ঘটে গেছে এবং এখনও এই জিনিসটা ঘটছে, চলমান আছে। ঘটনাটা শুরু হয় 1978 সালের দিকে, যখন আবিদের বাবা আর মার বিয়ে হয়। আবিদের বাবাকে তাদের এলাকার একটা মেয়ে পছন্দ করত। মেয়েটার নাম ছিল সেলিনা। খুবই পছন্দ করত। তখনও আবিদের বাবার বিয়ে হয়নি, কিন্তু সেলিনাকে আবিদের বাবা পছন্দ করত না। আবিদের বাবা পছন্দ করত আবিদের মাকে, এবং তার সাথেই তার সম্পর্কের খাতিরে তার বিয়ে হয়। তাদের সম্পর্কটা অনেক বছর প্রেমের মাধ্যমেই হয়। আর এই বিয়েটা ওই সেলিনা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এখন সমস্যা হলো, আবিদের বাবা সেলিনাদের বাড়ির সামনে দিয়েই চলাফেরা করত, কারণ বাজারে যেতে হলে সেলিনাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। একমাত্র একটাই রাস্তা ছিল। এই কারণে প্রতিবার বাজারে যাওয়া অথবা অন্য কোথায় যাওয়ার জন্য তাদের বাড়ির সামনে দিয়েই যেতে হতো। যখন আবিদের বাবা সেলিনাদের বাড়ির সামনে দিয়ে যাইতো, তখন সেলিনা তাকে দেখতে পেলেই বলতো যে, তাকে তো বিয়ে করেছো, তুমি সুখে থাকতে পারবে না। তোমার সুখ কিভাবে হয় এটা আমি দেখে নিব। এ কথা সবসময় বলতো। কিন্তু আবিদের বাবা কখনো এই কথার গুরুত্ব দিত না। এভাবেই বিয়ের একটা বছর কেটে যায়, আর তারপর জন্ম হয় আবিদের বড় বোনের। আবিদের টোটাল 6 ভাই বোন ছিল, আর এর মধ্যে আবিদ ছিল 4 নাম্বার। আর আবিদের জন্মের পর থেকেই মূলত আসল ঘটনাটা শুরু হয়। তার আগেও টুকটাক ঘটনা ছিল, বাট সেগুলো ইগনোর করার মতো। আসল ঘটনা আবিদের জন্মের পরেই আসে। আবিদের জন্মের পরপরই আবিদের মা খুব অসুস্থ হয়ে পড়ে। টানা 2-3 মাস যাবৎ তিনি ভালো করে খেতে পারতেন না, বিছানা থেকে উঠতে পারতেন না। অনেক ডাক্তার দেখানো হয়, অনেক টেস্ট করানো হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ছিল না। ডাক্তার টেস্ট করছিল, সব কিছুই নর্মাল ছিল। ব্লাড প্রেশার নর্মাল, ডায়াবেটিসও নর্মাল, মানে প্রত্যেকটা জিনিসই আসলে নর্মাল, কিন্তু কোনো সমস্যা ধরা পড়ছিল না। তো এভাবে চিকিৎসা করাতে করাতে তারপর কিছু চিকিৎসার মাধ্যমে কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসে, একদম পুরোপুরি না। এর মাঝেই তাদের নানা বাড়িতে একটা প্রোগ্রাম হয়, একটা দাওয়াত দেওয়া হয় তাদেরকে। তো দাওয়াত খাওয়ার জন্য পুরো পরিবার নানা বাড়িতে যায়। যেহেতু আত্মীয়দের বাসায় দাওয়াত ছিল, তাই আসতে আসতে আসলে সন্ধ্যা হয়ে যায়। আর আসার সময় সে পরিবার তাদের কিছু খাবার তাদের সাথে টিফিন বক্সে দিয়ে দেয়। ওইটা পুরো রাস্তা তারা নিয়ে আসে, কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই তারা নিজেদের বাড়ি যাওয়ার জন্য সেলিনাদের বাড়ির সামনে দিয়ে পার হচ্ছিল, তখনই আবিদের মা একটা ভারী ভয়ঙ্কর গলার কণ্ঠ শুনতে পায়। সেটা বলছিল যে, যা এনেছিস তার অর্ধেক দিয়ে যা। কিন্তু আবিদের মা এই কথার কোনো গুরুত্ব দেয় না। সে তাড়াতাড়ি করে নিজের বাচ্চাদেরকে নিয়ে দ্রুত বাড়িতে চলে যায়, আর বাড়িতে এসেই সবাইকে ঘটনাটা খুলে বলে। আর যখন ঘটনাটা খুলে বলছিল, তখন আবিদ ছিল ছোট, তার বয়স মাত্র 1 বছর। সে আবিদকে একপাশে বসিয়ে একটা কাচের বোতল দিয়ে দেয় খেলা করার জন্য। একটু পরেই সবাই খেয়াল করে যে আবিদ সেই কাচের বোতলটা ভেঙে ফেলেছে, এবং ভেঙে সেটা দিয়ে নিজেই নিজের গাল অদ্ভুতভাবে কাটছে। তার গালে কাটা দাগ পড়ছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে, এবং 1 বছরের একটা বাচ্চা এটা নিয়ে কোনো কান্নাকাটিও করছে না। মনে হচ্ছে সে পজেসড হয়ে আছে, এরকমভাবে নিজের গাল টেনে টেনে কাটছে। তার পরদিনই আবিদ প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে যায়। সেও তার মায়ের মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। যেহেতু আচরণটা স্বাভাবিক ছিল না, তাই এবার ডাক্তার আনা হয় না, এবার কবিরাজ বাড়িতে আনা হয়। কবিরাজ তার মতো এসে রিচুয়াল করে, এবং তিনি আবিদের নানাকে বলে যে তার রিচুয়ালটা কমপ্লিট করার জন্য একটা তুলা রাশির লোক লাগবে, যার ভেতরে সে জিন হাজির করবে। এখন বাড়িতে তুলা রাশির কোনো লোক ছিল না, এই জন্য আশেপাশে বেশ কয়েকজন মানুষকে জিজ্ঞেস করতে শুরু করে। কেউই আসলে তার নিজের শরীরে জিন হাজির করতে রাজি হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর এক চাচা, আবিদের এক সম্পর্কে চাচা হয়, তিনি তুলা রাশির জাতক ছিলেন, তিনি রাজি হন। তিনি পাক পবিত্র হয়ে সেই কবিরাজের সাথে বসেন। কবিরাজ তার 2 হাত শক্ত করে ধরে বসে চোখ বন্ধ করে অনেকগুলো সূরা পড়তে শুরু করে, এবং দেখা যায় একটু পরেই 2-3 মিনিট পরেই তার ভেতরে জিন চলে আসে। তার গলার স্বর তখন অনেক ভারী আর অনেক মোটা হয়ে যায়। সেই জিনটা বলে যে গতকাল আবিদের মায়ের কাছে সে কিছু একটা জিনিস চেয়েছিল, তাও পুরোটা না, অর্ধেক চেয়েছিল, কিন্তু সে সেটা দেয়নি। সে তখন বলে সে এই জিনিসটা ফেরত চায়, তবে এবার তাকে অনেক বেশি দিতে হবে। সে চায় 5 কেজি মিষ্টি। তার জন্য 5 কেজি মিষ্টি নিয়ে ওই জায়গায় একটা তাল গাছ আছে, ওই তাল গাছের নিচে রেখে আসতে হবে, এবং সেটা এখনই করতে হবে, রাতের মধ্যেই। তবে নানা সেই রাতের মধ্যেই 5 কেজি মিষ্টি কিনে ওই তাল গাছের নিচে রেখে আসে। তবে ইন্টারেস্টিং পার্ট হলো, পরদিন সকালে গিয়ে ওই তাল গাছের নিচে একটা মিষ্টিও পাওয়া যায় না, কিন্তু পাতিলগুলো ঠিকই পড়ে থাকে। আর তার চেয়ে অবাক করার বিষয়, ওই পাতিলের ভেতরে এমনভাবে পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল এই পাতিলে কোনোদিন মিষ্টি ছিলই না। একদম পাতিলের মিষ্টির রস সহ গায়েব হয়ে যায়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাতিল। এইভাবে পাতিলটার মিষ্টি গায়েব হওয়া একদমই নর্মাল ছিল না।
তো এই ঘটনার পর প্রায় মোটামুটি 3 থেকে 4 বছর কেটে যায়। আর এই 3-4 বছর তেমন কোনো সমস্যা হয় নাই। এই 3-4 বছর পর জন্ম হয় আবিদের ছোট ভাইয়ের, অর্থাৎ আকাশ। আবিদের ছোট ভাইয়ের নাম ছিল আকাশ। আবিদের ছোট ভাই যখন পেটে ছিল তখন সে তার খালার বাড়িতে ঘুরতে যায় এবং সেখানেই ছোট ভাইয়ের জন্ম হওয়ার কথা ছিল, যে ঠিক আছে বাচ্চার প্রসবটা বাচ্চা জন্মদানটা এখানেই হবে। আবিদের ভাই হওয়ার ঠিক আগের দিন রাতে ঘুমানোর আগে আবিদের মা দেখে তার পায়ের সামনে অদ্ভুত দেখতে একটা অবয়ব দাঁড়িয়ে আছে আর তার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। তার চোখগুলো বেশ লাল আর গা একদম লোমশ। দেখতে মনে হচ্ছিল যে অনেকটা বড় সাইজের কোনো গরিলার সামনে সে দাঁড়িয়ে আছে। কিন্তু আবিদের মা অনেক সাহসী ছিল, সে এটাতে ভয় পায়নি। সে সূরা, কেরাত, দোয়া, দুরুদ পড়তে শুরু করে আর সেটা একদম মিলিয়ে যায়। পরদিনই আবিদের মায়ের প্রচণ্ড পেটে ব্যথা ওঠে, তার প্রসব বেদনা শুরু হয় এবং সেই দিনই আবিদের ছোট ভাই অর্থাৎ আকাশের সুস্থ স্বাভাবিকভাবে জন্ম হয়। সবাই বেশ খুশি। কিন্তু কয়েক ঘন্টা পরে দেখা যায় সদ্যজাত ছোট বাচ্চার মুখটা কিভাবে যেন একদম বিকৃত হয়ে গেছে। মনে হচ্ছে কেউ একজন তার মুখের পাশে ধরে প্রচণ্ড চাপ দিয়ে তার এক পাশ বিকৃত করে দিয়ে ফেলেছে। এরকম একটা চেহারা তৈরি হয়। আর তার ঠিক 2 দিন পরেই আবিদের সেই ছোট ভাই মারা যায়। এরকম সদ্যজাত ছেলের মৃত্যুতে আবিদের মা একদম পাগলের মতো আচরণ করতে শুরু করে। দিন দিন সে আরও অসুস্থ হয়ে যায়। আবিদের চুলগুলো জট লাগতে শুরু করে। যতই পরিষ্কার রাখা হোক না কেন তারপরেও তার চুল জট লেগে যেত আর চুল কাটতে গেলে সে বাধা দিত। সে রান্নাবান্না করা বন্ধ করে দিয়েছিল, এমনকি সবচেয়ে প্যাথেটিক পার্ট যেটা, সে আবিদের বাবাকে সহ্য করতে পারত না। সে তার সাথে একসাথে ঘুমাতে চাইতো না, একসাথে কথা বলতে চাইতো না। সে তাকে দেখলেই কেমন যেন বিরক্তি বোধ করত। এটাই ছিল সবথেকে অদ্ভুত পার্ট, যে স্বামীকে সে ভালোবেসে বিয়ে করেছে, যার সাথে তার এতগুলো সন্তান, যে পুরো ফ্যামিলি হাসি খুশি, হঠাৎ করে 2-3 মাসের মধ্যেই তার পুরো মুড চেঞ্জ হয়ে যায়, যেটা একদমই স্বাভাবিক না। তো তার কিছুদিন পর আবিদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, সে পুকুরে গোসল করতে যায় আর দেখা যায় সে সাঁতার জানা সত্ত্বেও পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছিল। সে কখনো গোসল করার জন্য একদম সাঁতরে পুকুরের মাঝখানে যাইতো না, কিন্তু সেদিন সে মাঝখানে যায় এবং গিয়ে ডুবে যাইতে শুরু করে। সৌভাগ্যবশত তখন আবিদের মামা পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল এবং তাকে দেখে ফেলে। তাকে পুকুরে নেমে সে সাঁতরে বাঁচিয়ে আনে। আর এই ঘটনাটা যখন আবিদের নানির কানে পৌঁছায় তখন তিনি বেশ চিন্তায় পড়ে যায়। নানি বুঝতে পারে যে এখানে কিছু একটা সমস্যা আছে। আবার তিনি কবিরাজকে ডেকে পাঠান। এবার ভিন্ন একটা কবিরাজ, আরও ভালো একটা কবিরাজ। সে এসে আবিদের মাকে দেখেই আন্দাজ করতে পারে যে কিছু একটা সমস্যা আছে। সে বলে, আমি আমার অনুগত জিনদের কাজে লাগিয়ে পরদিন সকালে এসে আপনাদের পুরো গল্পটা জানাবো যে আসলে এখানে কি হচ্ছে। এই বলে তিনি বাড়ি থেকে বেরোন, কিন্তু বাড়ি থেকে বের হয়ে তিনি সোজা চলে যান না। তিনি পুরোটা বাড়ি একবার চারপাশ চক্কর কাটেন। একটা সূরা পড়তে পড়তে চারপাশে পুরোটা চক্কর কাটেন। মনে হচ্ছিল বাড়িটাকে তিনি খুব ভালো মতো পর্যবেক্ষণ করছে। তারপর তিনি বাড়ি চলে যান এবং পরদিন তিনি আবার তার টাইম মতো ফেরত আসেন। ফেরত এসে তিনি বলেন যে আমি আমার জিনদের ব্যবহার করেছি। আমি জেনেছি যে আপনাদের পুরো পরিবারের উপর, স্পেশালি আপনার মেয়ে আর তার হাজব্যান্ড এবং তার যে বাচ্চা কাচ্চারা, তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। আর এই ব্ল্যাক ম্যাজিকটা বেশ পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক। এটা ভাঙাও অনেক কঠিন এবং এটা অনেক সময় যাবত করা হচ্ছে। একটা দুইটা না, আপনার মেয়ে আর তার পরিবারের উপর অনেকগুলো ব্ল্যাক ম্যাজিকের অ্যাটাক করা হয়েছে, যেগুলো ভাঙা এখন আমার পক্ষে সম্ভব না। তো এটা শুনতে পেরেই আবিদের বাবা, নানি এরা বুঝতে পারে যে এমন কেউ এটা করেছে, তাদের এই পরিবারের উপর হিংসা আছে। আর হিংসা শুধুমাত্র আছে সেলিনার, এটা আবিদের বাবা তখন বুঝতে পারে। কিন্তু তারা এমন কোনো সমাধান পায়নি কালো জাদুটা আটকানোর মতো। কয়েক বছর পর আবিদের বাবা আর নানা দুজনই বেশ অস্বাভাবিকভাবে মারা যায়। এমনকি আবিদের ছোট ভাইটা যেভাবে জন্মের 2 দিনের মাথায় মারা গিয়েছিল, ঠিক একইভাবে বেশ অস্বাভাবিকভাবে কোনো কারণ ছাড়াই আবিদের বাবা আর নানা মারা যায়। কালা জাদুর কারণে এখনও তার মা বেশ অসুস্থ। আবিদ নিজেও বেশ অস্বাভাবিক ফিল করে। এই সমস্যার সমাধান এখনও পর্যন্ত তাদের হয়নি। এখনও পর্যন্ত তারা এই ঝামেলার মধ্যে দিয়েই যাচ্ছে। তো এই ছিল 1 নম্বর ঘটনা। আবিদ, অনেক ধন্যবাদ এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমি দোয়া করি তোমাদের পরিবার যেন সুস্থ হয়ে উঠো, তোমরা যাতে এটার কোনো সমাধান খুঁজে পাও। তো চলুন এবার আমাদের দ্বিতীয় ঘটনাটা শুরু করি। তো শুরু করছি আমাদের দ্বিতীয় ঘটনা। আমাদের দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে বরিশাল বিভাগের ফিরোজপুরের একজন মেয়ে। সে ব্যক্তিগত কারণে তার নামটা গোপন রাখতে চায়, তাই ঘটনা বলার সুবিধার্থে আমি তাকে পূজা নামে ডাকব। পূজা ছিল হিন্দু ধর্মের একজন মেয়ে। পূজা তার জীবনের 7 বছর ধরে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে এবং আলহামদুলিল্লাহ এই ঘটনা থেকে সে এখন বেরিয়ে এসেছে। তো কিভাবে এসেছে সেটি আমরা এখন জানব। পূজার মা বাবা দুজনই শিক্ষক ছিল। তারা দুজনই সারা দিন চাকরির কারণে একদম বিকাল পর্যন্ত বাইরে থাকত। বাড়িতে শুধু পূজার দাদি, পূজার ছোট ভাই থাকত। যখনই ঘটনা শুরু হয় তখন পূজারা তাদের গ্রামের বাড়িতে থাকত, একদম অজপাড়া গ্রাম বলা যায়। তখন পূজার বয়স ছিল প্রায় 6 বছরের মতো। সময়টা 2013 সাল। পূজার মা বাবা বাইরে থাকার সময়টাতে পূজা আর তার ছোট ভাই গ্রামের জঙ্গলে গিয়ে ঘুরে বেড়াত।
গ্রামের পেছনের দিকে গ্রামের বাড়িগুলো যদি আপনি থেকে থাকে অভিজ্ঞতা থাকে আপনি জানবেন যে গ্রামের বাড়ির পেছনের দিকটা সবসময় জঙ্গলের পরিবেশ থাকে প্রতিটা বাড়ির পেছনের দিকে এরকম একটা পরিবেশ ছিল তো তার ছোট ভাইকে নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতো হঠাৎ একদিন পূজা আর তার ভাই বাড়ি থেকে কিছুটা দূরে একটা গভীর জঙ্গলের দিকে চলে যায় আর লোকমুখে জঙ্গলে অনেক ভৌতিক কথা প্রচলিত ছিল তবুও কৌতূহলী হয়ে সে জঙ্গলের ভিতরে যায় আর গভীর জঙ্গলে যাওয়ার পরেই হঠাৎ একটা ভয়ঙ্কর ভারী বাতাস একটা কালো ধোয়ার মতো একটা বাতাস তার শরীরে এসে লাগে একটা গরম বাতাস একটা ঝাপটা তার শরীরে এসে লাগে আর তার সাথে সাথেই সে সেখানে অজ্ঞান হয়ে যায় তার শরীরে খিঁচুনি দিতে শুরু করে তার কোনো সেন্স থাকে না তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার সামনে তার ছোট ভাই দাঁড়িয়ে কাঁদছে আর তাকে জাগানোর চেষ্টা করছে এরপর পূজা আর তার ভাই বেশ নর্মালভাবেই বাড়িতে ফিরে আসে কিন্তু বকা খাওয়ার ভয়ে এই ঘটনা সম্পর্কে সে কাউকে কিছু বলে না এই ঘটনা শুধু সে আর তার ছোট ভাই জানে এবং তার ছোট ভাই তার চেয়েও ছোট ছিল তারও আসলে বলার মতো ক্যাপাসিটি ছিল না কিন্তু সেই দিন রাতের বেলা সে তার জানালার কাছে একটা প্যাঁচা ডাকতে দেখে এরকম প্যাঁচা সে আগে কখনো দেখেনি প্যাঁচাটা দেখতেও বেশ ভয়ঙ্কর ছিল প্যাঁচার চোখ দুটা ছিল একদম টকটকে লাল আর অনেকটা মনে হচ্ছিল যেন একটা হিংস্র দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে পূজা ভয় পেয়ে সাথে সাথে তার জানালা বন্ধ করে দেয় আর সে তার নাক মুখ একদম ভালোভাবে ঢেকে শুয়ে পড়ে কিন্তু শোয়ার একটু পরেই সে অনুভব করে তার শরীরের উপর খুব ভারী কিছু একটা বসে আছে পূজা তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তার গলা থেকে এক ফোঁটা আওয়াজ বের হচ্ছিল না মনে হচ্ছিল যে আমি অনেক দূরে চিৎকার করছি কিন্তু কোনো শব্দ হচ্ছে না ঠিক তখনই একটা কালো ছায়ার মতো সে দেখতে পায় যেটা তার গলা চেপে ধরে এত জোরে চেপে ধরে যে সে তার নিঃশ্বাসই নিতে পারছিল না অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর সবকিছু স্বাভাবিক হয় পরদিন সকালে উঠে পূজা খেয়াল করে তার গলা থেকে বুক পর্যন্ত অনেকগুলি আঁচড়ের দাগ নখের আঁচড় মনে হচ্ছিল কিন্তু সেদিনও ভয়ে সে তার বাবা মাকে এই আঁচড়ের কথা বা ঘটনার কথা কিছু বলেনি কারণ তার এই জঙ্গলে যাওয়া নিষেধ সে তাদের নিষেধ অমান্য করেই সে জঙ্গলে গিয়েছিল এভাবে 1-2 দিন পর নিয়মিত তার সাথে এই সেম ঘটনা ঘটতে শুরু করে একদম প্রায়ই সে যখন ঘুমাতো তার উপর কিছু এসে চেপে বসত এবং তার সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি হতো এবং পরদিন সকালবেলা তার শরীরে সে নানা রকম আচর আবিষ্কার করত তখন থেকেই পূজা কেমন জানি অদ্ভুত আচরণ করতে শুরু করে সে পড়াশোনা একদম ফেলে রেখে তার বাড়ির খাটের নিচে গিয়ে লুকিয়ে থাকতে শুরু করে চুপচাপ খাটের নিচে গিয়ে বসে থাকত কোনো কারণ ছাড়াই আর যখন সে খাটের নিচে বসে থাকত তখন সে অনুভব করত তার পাশে একটা ছায়া বসে আছে সেই ছায়াটা খাটের নিচেও তাকে চেপে ধরার চেষ্টা করত বিভিন্ন জায়গায় আচরাতো এবং 3-4 ঘন্টা যাবত মানে তাকে কেউ খুঁজেও পেত না যে খাটের নিচে আছে সেটা কেউ টের পেত না সে যদি চিৎকার করত শব্দ করার চেষ্টা করত কোনোটাই আসলে হতো না এরকমই ছিল তার অবস্থা এই অবস্থাটা এমন যখন সে ওই ছায়ার সাথে সে থাকত সে সবার কথা শুনতে পারত কিন্তু অনেক চেষ্টা করত নিজে কথা বলার কিন্তু এই জিনিসটা কখনো সে করতে পারত না মনে হতো যে এই মুহূর্তে সে মারা যাবে তো একবার এটা থেকে কেটে ওঠার জন্য সে এবার ঠিক করে নিজের ধর্মকর্মের দিকে একটু মনোযোগ দেবে সে তার ধর্মের মন্ত্র মুখস্থ করে এবং যখন এই ধরনের সিচুয়েশন আসে সে তার মন্ত্র পাঠ করতে শুরু করে এবং দেখা যায় যখনই সে মন্ত্র পাঠ করত তখনই ছায়াটা তার পাশ থেকে চলে যেত এভাবেই পূজার দিন কাটতে থাকে তবে এখানে আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম সেটা হলো যে পূজা যখন কোথাও বেড়াতে যেত তখনও সেখানে রাতের বেলা সেই প্যাঁচাটাকে সে দেখতে পেত যেটা খুবই অস্বাভাবিক কারণ সেই একই প্যাঁচা ভিন্ন একটা জায়গায় সে কিভাবে দেখতে পায় এইটার উত্তর সে কখনো মেলাতে পারেনি তো যখন এই প্যাঁচা আসতো সেদিন রাতের বেলায় মূলত তার সাথে এই ধরনের ভয়ানক কর্মকাণ্ড হতো যে কোনো কিছু এসে তার উপর শক্তি দিয়ে জোরে চেপে বসেছে এবং অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই কাউকে ডাকতে পারত না তার মুখ দিয়ে কোনো শব্দই বের হতো না চিৎকার করলেও শব্দ বের হতো না তো 2015 সালের দিকে পূজার বাবা আর তাদের পুরো ফ্যামিলি একদম শহরে চলে আসে গ্রাম থেকে কিন্তু শহরে আসার পর ওই কর্মকাণ্ডের তীব্রতা কমে না উল্টা আরও বেড়ে যায় শহরে আসার পর পূজার পরিবারের সবাই অনেক ব্যস্ত হয়ে যায় আপনারা হয়তো জানেন যারা হিন্দু ফ্যামিলিতে বিলং করেন তারা প্রায় সকালবেলা পূজা অর্চনা করে এটা একদম বন্ধ হয়ে যায় পূজা ধারণা করে যে হয়তোবা এই কারণেই যে ছায়াটা তার পাশে থাকতো ওটার তীব্রতা আরও বেড়ে যায় ওই ছায়া পূজার সারা শরীরে আচড়াতো এবং তাকে কানের মধ্যে ফিসফিস করে অনেক কথা বলতো তার বাবা মার সাথে বাজে ব্যবহার করার জন্য আর সে অনেক খিটখিটে মেজাজের হয়ে গেছিল সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত তার এইসব করতে ইচ্ছা ছিল না কিন্তু তবুও কেন জানি সেগুলো করে ফেলত এই জন্য পূজার পরিবারের সবাই তাকে অনেক খারাপ মেয়ে মনে করত এমনকি একবার তাকে রাগ করে তার মা বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় যে তোর ঘরে থাকতে হবে না তুই চলে যা কিন্তু কিছু সময় পরেই পূজার বাবা তাকে বাসায় নিয়ে আসে এমনকি তার আচার আচরণ আর ব্যবহার এমন হয়ে গিয়েছিল যে স্কুলেও তার কোনো বন্ধু-বান্ধব হয়ে ওঠে না সবার সাথেই সে দুর্ব্যবহার করতে শুরু করে পূজার শারীরিক আর মানসিক অশান্তিতে এভাবে প্রায় 6টা বছর কাটে সময় আসে 2020 সাল 2020 সালে সে মোটামুটি ক্লাস 8-এর দিকে ওঠে
ওই বছরেই মার্চ মাসের দিকে তার পিরিয়ড শুরু হয়। আর পিরিয়ড শুরু হওয়ার পর থেকে পূজা ওই ছায়াটাকে আর ছায়ার রূপে দেখতে পায় না। এবার তাকে একটা ভিন্ন আকৃতিতে সে দেখতে পায়। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় যখন বাসার কারেন্ট চলে যায়, পূজা তখন বাতাসের জন্য ঘরের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে পূজা খেয়াল করে খুব লম্বা মানুষের মতো দেখতে, প্রায় ৮-৯ ফিটের মতো উচ্চতার হবে, এরকম পুরো শরীরটা শুকনা আর লোম দিয়ে ভরা টাইপের একটা বডি, আর মুখটা দেখতে অনেকটা কুকুরের মতো, আর হাত মনে হচ্ছিল যেন লম্বা লম্বা নখ এরকম। সে দেখতে পায় তার সামনে একদম হঠাৎ করে কোথা থেকে আবির্ভূত হয়েছে। এটা দেখেই পূজা অসুস্থ হয়ে পড়ে। যখন মোটামুটি সে সুস্থ হয় তখন সে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে। এটা নিয়ে সে ইউটিউবে, গুগলে অনেক কিছু পড়াশোনা করে। তখন সে তার নিজের সিমটম আর অবস্থা অ্যানালাইজ করে বুঝতে পারে যে সে আসলে যে ছায়াটা, যেটার কথা বলছিলাম, এটা আসলে একটা জিন। আর এই জিনটা আশিক জিন। আশিক জিন মূলত এই টাইপের জিন যারা আসলে জিন হওয়া সত্ত্বেও মেয়ে মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, স্পেশালি অপোজিট জেন্ডারের প্রতি আকৃষ্ট হয়। তো যখন তার পিরিয়ড শুরু হয়, মোটামুটি সে আসলে কমপ্লিটলি অ্যাডাল্টহুডে প্রবেশ করা শুরু করে। ওই সময়টা থেকেই দেখা গেল যে ওই জিনের আচরণ চেঞ্জ হতে শুরু করেছে। আগে যেমন তার উপর উঠে বসে থাকতো, তাকে আচরাতো, এবার সেটা করে না। এবার তার কাপড় চোপড় খোলার চেষ্টা করে, তার সাথে বুঝতেই পারছেন অন্যরকম করার চেষ্টা করে। কিন্তু এতে যে সমস্যাটা হয়, পিরিয়ড বন্ধ হয় না। দেখা গেল যে টানা তার 1 মাস 2 মাস পর্যন্ত পিরিয়ড হতে শুরু করে, মানে তার পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। আর পূজা পিরিয়ড সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সে একা একাই এই জিনের অত্যাচার সহ্য করতে শুরু করে, এবং তার পরিবারের সাথেও তার এমন একটা দূরত্ব ক্রিয়েট হয়ে গেছিল যে সে তার পরিবারের সাথে যে এটা শেয়ার করবে সেটাও সে করতে পারছিল না। এমনকি একবার এমন হয় যে তার টানা 4 থেকে 5 মাস পর্যন্ত তার পিরিয়ড চলতে থাকে। সে একদম সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে সে আত্মহত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু আত্মহত্যা করার জন্য যে সাহস লাগে, সেই সাহসটা তার ছিল না। এই জন্য সে শেষ পর্যন্ত এটা করে উঠতে পারেনি। তো এভাবে অনেক দিন কাটার পর সে একসময় ইউটিউবের একটা পোস্টে ধর্মীয় কিছু শক্তিশালী মন্ত্র দেখে। এগুলো সে মুখস্থ করে এবং সেগুলো সারাদিন পাঠ করতে শুরু করে। সে তার পড়াশোনার সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র এগুলো নিয়েই পড়ে থাকে। যেভাবেই হোক এখান থেকে বের হতেই হবে। এই মন্ত্রগুলো পড়ার সময় তার মাথা ঘুরত, তার শ্বাস বন্ধ হয়ে যেত, মনে হতো যে সে নিজের উপর টর্চার করছে। কিন্তু তারপরেও সে মন্ত্র পড়তেই থাকত। তার কানে ফিসফিস করে কিছু একটা বলতো যে মন্ত্র পড়িস না, কিন্তু তারপরেও সে মন্ত্র পড়ত। এমনকি যখন মন্ত্র পড়ত তখন কেউ তার পিঠে আঁচড় দিত, নখের আঁচড়। তারপরেও সে তার মন্ত্র পড়া বন্ধ করত না। এভাবে চলতে চলতে একটা সময় আস্তে আস্তে মনে হচ্ছিল তার মধ্যে পারিবারিক চাপ, রাতে ঘুমাতে না পারা, শারীরিক যন্ত্রণা ইত্যাদির ফলে তার অ্যানিমিয়া হয়ে যায়, তার জরায়ুতে সিস্ট হয়ে যায়, এমনকি তার কিডনি মাইনার ড্যামেজ পর্যন্ত হয়ে যায়। এর মধ্যেও সে তার ধর্মীয় রিচুয়ালটা চালু রাখে, যেটা সে ইউটিউব থেকে শিখেছিল। এবং মোটামুটি 2-3 মাস এভাবে কন্টিনিউ করার পরে সে কিছুটা তার পরিবর্তন আসতে দেখে যে এবার তার শরীরটা অনেক হালকা মনে হচ্ছে। সেই জিন তার আশেপাশে আসছে, কিন্তু তেমন কিছু করতে পারছে না। তখন রাতের বেলাও সে যে তার উপর একটা ভারী কিছুর অনুভব করত, তার উপরে উঠে বসে থাকতো, সেটাও সে অনুভব করে না। আস্তে আস্তে এই জিনিসটা কমে যেতে শুরু করে। সে যখন মন্ত্র পাঠ করে, দেখা যায় যে তার পাশে যে ছায়াক ছিল সেটা অটোমেটিকভাবে ধোয়া হয়ে আকাশে মিলিয়ে যায়। এভাবে 2023 সাল আসতে আসতে সে একদম কমপ্লিটলি নর্মাল হয়ে যায়। এখন সে বেশ স্বাভাবিক আছে। এখন নাকি তার মধ্যে আর কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখনও সে তার ধর্মীয় নিয়মকানুন চালু রেখেছে, সেটা বন্ধ করেনি। কিন্তু এখনও সে তার ওই যে প্যাঁচাটা, সেটা প্রায়ই দেখতে পায়। এখনও সে দেখে মাঝে মাঝেই যখনই জানালা খোলে, দূরে কোনো গাছের মধ্যে এ প্যাঁচা বসে আছে, লাল চোখওয়ালা প্যাঁচাটা। তো এই ছিল তার ঘটনা। অনেক ধন্যবাদ পূজা। তো বেসিক্যালি পূজা, তোমার নাম আমি জানি, তারপরেও পূজা হিসেবে সম্বোধন করছি। অনেক ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য। আশা করি তুমি অনেক অনেক ভালো থাকো, যেন আর কোনো সমস্যা তোমার লাইফে না আসুক। তো সবাই আজকের এপিসোডটা কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।